আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ট্রোল ইন্টিগ্রেশনের টাইপ 4 নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখি নাই টাইপ 4, তোমরা লিখে নিবে। তো এখানকার কোশ্চেনগুলো চেনার উপায় কি, সেটা হচ্ছে যদি কোনো ইন্টিগ্রালের লিমিটের মানটা 0 থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে, এই টাইপের মানে ইনফিনিটি রিলেটেড যদি কোনো মান দেয়া থাকে তাহলে লিমিট দেওয়া থাকে, তাহলে আমরা এই নিম্নোক্ত প্রসিডিউর মেইনটেইন করে সেই কন্ট্রোল ইন্টিগ্রালটাকে সলভ করব। ওকে, তো আমাদের প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে আচ্ছা আমি একটু কিছু কথা বলিনি আগে। যেমন আমাদের যদি লিমিটের মানটা 0 থেকে পাই, 2 পাই, 0 থেকে 2 পাই, 0 থেকে পাই অথবা মাইনাস পাই থেকে পাই এরকম থাকতো, তাহলে আমরা কন্ট্যুর হিসেবে, ক্লোজড কন্ট্যুর হিসেবে একটা ইউনিট সার্কেলকে ধরে নিতাম, যেটাকে আমরা এই জেড মডিউলাস ইকুয়াল টু 1 এটা দিয়ে রিপ্রেজেন্ট করতাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফুল সার্কেল, একটা ফুল সার্কেল ধরে নিতাম, যে ফুল সার্কেলটার রেডিয়াস হইতো 1, যেটা রেডিয়াস হইতো 1, এটাকে বলা হয় ইউনিট সার্কেল, তাই না? এইবার আমরা একটা মানে যদি 0 থেকে ইনফিনিটি থাকে, তাহলে আমরা যে কন্ট্যুরটাকে ধরে নিব সেই কন্ট্যুরটা ফুল সার্কেল না, সেটা হচ্ছে একটা হাফ সার্কেল, সেটা হচ্ছে একটা হাফ সার্কেল। এটা দেখতে হচ্ছে এরকম, ধরো এটা এক্স অ্যাক্সিস, সে এক্স অ্যাক্সিস এর সাথে এরকম হাফ সার্কেল ক্রিয়েট করবে। কথা ক্লিয়ার? সেই হাফ সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, মানে এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, যদি সার্কেল হইতো, ফুল সার্কেল হইতো, তাহলে এটা চেহারাটা হইতো এরকম যে মডুলাস অফ জেড ইকুয়াল টু আর, কারণ এটা রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর ধরবো। তাহলে এই পাশের পয়েন্টটাকে মাইনাস আর ধরবো আর এই পাশের পয়েন্টটাকে প্লাস আর ধরবো। আর এখানকার যে এই রেডিয়াসটা দেখতে পাচ্ছ, এই রেডিয়াসটা হচ্ছে লার্জ রেডিয়াস, এটাকে বলা হয় লার্জ রেডিয়াস। তো রেডিয়াসটা লার্জ হওয়ার মানে হচ্ছে এই আর এর মানটা এটা টেন্ডস টু ইনফিনিটি হবে, আমরা ইনফিনিটি ধরে কাজ করব। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে একটা ইনফরমেশন। আর এখানে কন্ট্যুরটা কি দিয়ে গঠিত? কন্ট্যুরটা হচ্ছে দেখো এই এক্স অক্ষ বরাবর এই লাইনটা আর এই কমপ্লেক্স, এটা কিন্তু রিয়েল লাইন, এই অংশটা কিন্তু রিয়েল লাইন, এই নিচের লাইনটা রিয়েল লাইন বলে এটাকে, রিয়েল লাইন। আর এই উপরের যে অংশটা এটা হচ্ছে কমপ্লেক্স প্লেনে অবস্থিত, জটিল প্লেনে অবস্থিত। এই জন্য উপরের বিন্দুগুলোকে আমরা সাধারণত জি দিয়ে জেড দিয়ে রিপ্রেজেন্ট করবো আর কি। আর এখানকার যে কন্ট্যুরটা দেখতে পাচ্ছি বা বক্ররেখাটা দেখতে পাচ্ছি, এই বক্ররেখাটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করব। কথা বুঝতে পারছি? মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বক্ররেখাটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করব। আর নিচের থেকে এইখান থেকে এই পর্যন্ত লাইনটা হচ্ছে একটা বাস্তব রেখা বা রিয়েল লাইন। তাহলে এই এক্স অক্ষের এই লাইনটা আর এই গামা ফাংশনটা, এই দুটো মিলে আসলে আমার এই কন্ট্যুরটা তৈরি হয়েছে। তাহলে এই ধরনের কন্ট্যুর আমরা কখন নিব? যখন আমাদের লিমিটের মান 0 থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অথবা 0 থেকে টু ইনফিনিটি, এই টাইপের। ওইটা দেখি নেই ইনফিনিটির লিমিটগুলো কত ভাবে থাকে। আচ্ছা, এটা আমরা পরে ম্যাথের দেখবা যে একটা গ্রুপের ভিতরে এই টাইপের ম্যাথগুলো দেয়া আছে, ইনফিনিটি রিলেটেড ম্যাথগুলো আর কি। তো এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা এই প্রসেস ধরেই সামনের দিকে এখন ম্যাথগুলোকে করবো ইনশাআল্লাহ। আমি এগুলো একটু মুছে ফেলি। তাহলে আমরা ম্যাথটার প্রসেসটা কি দেখো। কনসিডার, আমরা একটা ইন্টিগ্রাল ধরে নিব, এই ইন্টিগ্রালটা এক্স স্কয়ার দিয়া, কিন্তু আমরা এখন একটা ইন্টিগ্রাল ধরে নিব, এটা কিন্তু আমরা নিজেরা ধরে নিচ্ছি ম্যাথ করার সুবিধার্থে। তো সেই ইন্টিগ্রালটা ধরে নিব জেড ফাংশন দিয়া, লিখি তারপরে বুঝাইলে বুঝবে ইনশাআল্লাহ। কনসিডার integral, consider a integral integration close contour c f of z dz.
f of z dz। এই পুরো ফাংশনটার মতোই একটা ফাংশন আমরা z ধরব, f of z ধরব। বুঝিও কার মতো? এই যে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 এইটার মতো সেম চেহারার একটা ফাংশন ধরে নিব f of z। সেই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু z, হ্যাঁ, ওই ক্লোজড কন্ট্রোলের ভেতরে। তাহলে এখানে f of z এর পরিচয়টা কি এটার মতো, তাই না? তাহলে where f of z equal to 1 divided by z square plus 1 এবং আমরা একটা ক্লোজড কন্ট্রোল c ধরে নিব। সেই ক্লোজড কন্ট্রোলটা কেমন ধরব সেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওইটা একটু লিখি আমরা। and c is the closed contour c is the closed contour consisting of, মানে কি দিয়ে তৈরি হয়েছে সেটা আমরা দেখাইছিলাম, কিন্তু নিচে একটা রিয়েল লাইন দিয়া আর উপরে একটা কার্ভ দিয়া। তাহলে consisting of, এক নাম্বার the x-axis, the x-axis from minus r to r, from minus r to r, where r is large, এখানে এই r টা is large, that means r tends to infinity অথবা equal to infinity করে করব। ইনফিনিটি তো ইকুয়াল লেখা যায় না, এটাকে কোনো রিচ করা যায় না, এটা টেন্ডস টু লিখছে। আর এটা এই যে আমার কন্ট্যুরটা, এটা কি শুধু এই রিয়েল লাইনটা দিয়েই গঠিত নাকি ওই উপরের ফাংশন কার্ভটাও আছে? কার্ভটাও আছে। তার 2 নাম্বার লিখবো and the upper semicircle, the upper semicircle gamma of the circle, কোন সার্কেলের গামা? of the circle modulus of z equal to r। তাহলে মডিউলাস অফ z equal to r মানে ক্যাপিটাল r ব্যাসার্ধের একটা সার্কেল, সেই সার্কেলের সেমি সার্কেলটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করব। সেই গামাটা এই কন্ট্রোলের ভিতরে থাকবে আর কি। which lies, যে কার্ভটা অবস্থান করে, which lies, যে কার্ভটা অবস্থান করে above x axis, x axis এর উপরে। ওই যে তখন চিত্র আঁকছিলাম, আমি আবার চিত্রটা একটু আঁকি। এই যে এটা মাইনাস আর বিন্দু, এটা প্লাস আর বিন্দু, যদিও এখানে ফাইনাইট দেখাচ্ছে বাট দূরত্বটা ইনফাইনাইট আর কি। এটা হচ্ছে সেই বিন্দুটা। ক্লিয়ার? তাহলে এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটা হচ্ছে আমাদের গামা ফাংশন, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। ওকে, তাহলে এটা গেল। এখন আমরা কি করব? আমাদের রেসিডিউ বের করতে হবে। আমি বারবার বলি যে আমাদের কাজগুলো কি, রেসিডিউ বের করতে হয়। কারণ আমরা কোশি রেসিডিউ, এই ফাংশনটাকে আমরা যে ফাংশনটা ধরে নিছি, এই ফাংশনটাকে কাজ করে একটা ফরম্যাটে নিব। সেই ফরম্যাট থেকে আমরা পোল বের করব। সেই পোলগুলোকে আমরা ব্যবহার করে রেসিডিউ বের করব। সেই রেসিডিউকে ব্যবহার করে আমরা ইন্টিগ্রালের মান বের করব। তাহলে আমরা আগে পোলটাকে বের করে ফেলি এখানে। তাহলে now the pole of f of z, but to find the pole of f of z, f of z এর পোলটা খুঁজে বের করার জন্য, f of z এর পোল খুঁজে বের করার জন্য যে হরটা আছে, সে হরটাকে ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে z স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? z equal to পাবা প্লাস মাইনাস i, z equal to পাবা প্লাস মাইনাস i। তাহলে দেখো প্লাস i একবার আসছে, মাইনাস i আর একবার আসছে, দুইটা তো সেম না, তাই না? দুইটা আলাদা আলাদা জিনিস এবং তারা একবার আসছে।
দুইটা আলাদা আলাদা জিনিস এবং তারা একবার আসছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে পোল দুইটা পাইলাম আমরা, এটাকে আমি এভাবে লিখতে পারি যে i, -i, এগুলো কি সিম্পল পোল, which are সিম্পল পোল। তো যেহেতু আমার পোলগুলো সিম্পল পোল, তাহলে আমরা জানি যে রেসিডিউ বের করার ফর্মুলাটা কি হবে। এখন এটার ভিতরে আমার একটা কথা আছে যে আমার কোন এই দুইটা পোলের ভিতরে কোন পোলটা আমার ক্লোজড কন্ট্রোলের ইনসাইডে অবস্থান করে, সেই বিন্দুতে তো আমরা রেসিডিউটা বের করতে পারবো, তাই না? তাহলে আই বিন্দুটা ধরো যে আমরা জানি যে আই হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর বা ইমাজিনারি লাইন বরাবর, এটাকে বলা হয় রিয়েল লাইন। এটা রিয়েল লাইন আর এটা এদিক বরাবর এটা হচ্ছে ইমাজিনারি লাইন। তাহলে আই সম্বলিত সবগুলো পদ ইমাজিনারি লাইন বরাবর বসবে। এখন পজিটিভ আই তো উপরে বসবে, লেটস সে এই বিন্দুটা পজিটিভ আই, আর মাইনাস আই হচ্ছে এই বিন্দুতে। তাহলে মাইনাস আইটা কি ইনসাইডে নাকি আউটসাইডে? এটা আউটসাইডে, তাহলে ও বাদ। আমরা কাজ করবো কোনটা নিয়ে? আই নিয়ে, কারণ আইটা ইনসাইডে আছে। হিয়ার z equal to I lies inside the closed contour বা inside the semicircle, inside the closed contour C বা inside the C লিখতে পারো সরাসরি, বুঝলি হয়েছে আর কি। আমরা সেই বিন্দুতে আবার রেসিডিউ বের করব। অতএব residue of f at the point I is equal to, যদি সিম্পল পোল হয় তারপর যদি ইনসাইডে থাকে তাহলে রেসিডিউ বের করার ফর্মুলাটা আমরা আগে থেকে জানি যে লিমিট z টেন্ডস টু সেই পোলটা, তারপর হচ্ছে z মাইনাস ওই পোল ইনটু f of z, তো z মাইনাস I ইনটু f of z। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। f of z এর মানটা কত ধরছিলাম আমরা? 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। তাহলে বসাও সেটা, লিমিট z টেন্ডস টু I, z মাইনাস I ইনটু 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। তাহলে 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1, এই জিনিসটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। z স্কয়ার প্লাস 1টাকে তুমি এভাবে লিখতে পারো যে মাইনাস i স্কয়ার লিখতে পারো, মাইনাস i স্কয়ার, কারণ i স্কয়ারের মান হচ্ছে -1 আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে, তাহলে z স্কয়ার প্লাস 1 কে লিখতে পারো z স্কয়ার মাইনাস i স্কয়ার। তো এই জিনিসটাকে তুমি যদি ভাঙো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, z প্লাস i z মাইনাস i একবারে লিখে ফেলি, z প্লাস i ইনটু z মাইনাস i। ক্লিয়ার? তাহলে এই অংশটা আর এই অংশটা ক্যান্সেল আউট, থাকতেছে 1/2i। আমি যদি ওভারঅল সব মানটান বসাই তাহলে 1/2i পাচ্ছি অ্যাজ দ্য রেসিডিউ। রেসিডিউর মানটা বের করা হয়ে গেল। তার মানে এবার আমাদের ওই যে এই রেসিডিউ তো বের করছে, এবার আমাদের এই ফাংশনটাকে মানে ক্যালকুলেশন করে সামনের দিকে আগায় নিতে হবে আর কি। নাও এটাকে আর কি, ইন্টিগ্রালটাকে, ইন্টিগ্রেশন over the closed contour C f of z dz, এই পুরা কন্ট্যুরটা কি কি দিয়ে গঠিত? এই লাইনটা দিয়ে গঠিত আর এই কার্ভটা দিয়ে গঠিত, তাই না? তাহলে আমি এই জিনিসটাকে যদি ভেঙে লিখতে চাই তাহলে এটাকে এভাবে লেখা যায় যে ইন্টিগ্রেশন ওভার দ্য কার্ভ গামা f of z dz প্লাস ইন্টিগ্রেশন মাইনাস r টু প্লাস r, তারপর এখানে f of z dz। কথা বুঝতে পারছি? আর আমরা জানি যে এটাকে তুমি যে ফর্মেটেই নাও না কেন সেটা রেজাল্ট কিসের সমান হবে? ফ্রম দা কোশি রেসিডিউ থিওরাম। কোশি রেসিডিউ থিওরাম থেকে আমরা জানি এই জিনিসটার মান সব সময় হবে 2πi ইনটু সাম অফ দা রেসিডিউ, সাম অফ দা রেসিডিউ। তাহলে এই রেসিডিউর মান অলরেডি আমরা বাইর করে ফেলছি, 2πi তো আগে থেকে দেওয়া আছে। এখন শুধু আমাদের এই ভেতরকার ক্যালকুলেশনটা দেখাইতে হবে, এই ভেতরের ক্যালকুলেশনটা কি হবে সেটা দেখাইতে হবে আর কি। তাহলে এখান থেকে আমরা দুই পাশে z equal to infinity বসাবো আর কি, মানে z tends to infinity বসাবো আর কি। তো আমরা এটাকে লিখতে পারি এরকম,
r টেন্স টু ইনফিনিটি, সরি z টেন্স টু না, r টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে বসালে এটাকে লেখা যায় লিমিট r টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রাল ওভার দ্য কার্ভ গামা f of z dz প্লাস এখানে যদি r টেন্স টু ইনফিনিটি বসায় মাইনাস r আর প্লাস r গিয়ে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বসে যাবে। তখন এই যখন আমি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বসাইছি সেটা এই রিয়েল লাইন বরাবর চলে আসছে। রিয়েল লাইনকে কোন কমপ্লেক্স নাম্বারকে x প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করে সেখানে x এর অংশটা রিয়েল, এই জন্য রিয়েল লাইন বরাবর যদি চলে আসে কোনো মান সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল z ইউজ না করে x ইউজ করব। এটাকে আমরা লিখতে পারি f of x প্লাস f of x into dx আর কি, এটা ইকুয়াল টু ওই আগের মতো 2 পাই i সাম অফ দা রেসিডিউ। ক্লিয়ার? এখন এই জিনিসটার মানটা কত সেই মানটা একটু আমাদের বের করতে হবে, এই অংশটার মান কত। তো সেই মানটা বের করার জন্য একটা ফর্মুলা আমরা এখানে দেখাই, এখানে লিখি আমরা যে উই নো দ্যাট আমরা জানি যে লিমিট r টেন্স টু ইনফিনিটি integral over the curve gamma f of z dz equal to I into theta 2 minus theta 1 into a। এটা কখন? when যখন limit z tends to infinity z into f of z equal to a। তার মানে এই যে অংশটা লিমিট r টেন্স টু ক্যাপিটাল r টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রাল ওভার দ্য কার্ভ গামা f of z dz ইকুয়াল টু কি হবে? সেটা হবে এটার সমান। এটা কখন হবে? যদি লিমিট অফ z ইনটু f of z z টেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু a হয়। তার মানে আমাকে আগে এইটার মানটা বের করতে হবে, এই নিচের অংশটার মান বের করতে হবে। এটার মান যা পাবো সেটাকে a ধরবো, তারপরে এটার মান ক্যালকুলেশন করার সময় a এর মানটা বসাই দেবো। আশা করি বুঝতে পারছি। তাহলে এটার মানটা ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি এটা পেয়ে যাব। তাহলে এখন দেখো এটা ইকুয়াল টু a, এটা কিভাবে সম্ভব? তাহলে আমরা এই অংশটার কাজটা এখানে করে ফেলি। হিয়ার লিমিট z টেন্ডস টু ইনফিনিটি z ইনটু f of z, তারপর হচ্ছে আচ্ছা এটা ইকুয়াল টু কত হবে? লিমিট z টেন্ডস টু ইনফিনিটি, z এর জায়গায় z বসলো, f of 0 হচ্ছে 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। ক্লিয়ার? তো 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 যেটা আছে, আমরা যদি এখানে এই জেডটা তো উপরে মাল্টিপ্লাই আছে, আমরা যদি ইনফিনিটির মানটা বসাই দেই তাহলে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি আসতেছে, যেটা একটা আনডিফাইন্ড ফর্ম। আর আমরা জানি যে কোনো লিমিটের মেথডের ক্ষেত্রে যদি লিমিটিং ভ্যালুর মানটা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি অথবা 0 বাই 0 আসে, এই স্পেসিফিক দুইটা ফরম্যাটের আসে, তাহলে আমরা নপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারি, এল হসপিটাল যেটাকে বলো আর কি। তাহলে আমরা কি উপরে ডিফারেন্সিয়েট করব, নিচেও ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু জেড। তাহলে জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি এটা থেকে যাবে, জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 আর জেড স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 2z পাচ্ছি। এবার তো এই মান বসাও 1/2 ইনটু ইনফিনিটি মানে 1/ইনফিনিটি ইকুয়াল টু 0, 1/ইনফিনিটি ইকুয়াল টু 0, কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে 0 চলে আসে। তাহলে আমার এই যে লিমিটিং ভ্যালুর মানটা যে 0 চলে আসে, মানে এই জিনিসটা দেখো, এটা আসলে কি করছি আমি, এটা হচ্ছে এটার মান বের করছি, এটার মানটাকে a দিয়ে প্রকাশ করছে। তো এটার মান যেহেতু 0 আসছে, 0টাকে তুমি a দিয়ে প্রকাশ করো, তাহলে এটার মান যদি তুমি পেয়ে যাও, দ্যাট মিন্স এটার মান যদি পাই যাও তাহলে উপরে এটার মান বের করতে পারবা। তাহলে অতএব লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রাল f of z dz equal to I into theta 2 minus theta 1 into a। তাহলে দেখো theta 2 এর মান এগুলো নিয়ে তোমার প্যারা খাওয়ার কিছু নাই। এর মানটা theta 2 বেসিক্যালি এটা, এখানে 0 এখানে π/2 পাই, তাহলে এটা theta 1 এটা theta 2 আর কি। তো এইদিকে কাজে লাগতেছে না, কারণ আমার এর মান 0, এর মান 0 হলে বাকি পুরোটা কিন্তু অটোমেটিক 0 হয়ে যেতেছে। কথা বুঝতে পারছো? এটার মান কিন্তু 0 হয়ে গেছে।
তার মানে এই ইন্টিগ্রালটা ইকুয়াল টু হচ্ছে এইটা ইকুয়াল টু এটা। তুমি এই জিনিসটার মান অলরেডি বের করে ফেলছো 0। এখন তোমার কাজ হচ্ছে এটা ইকুয়াল টু এটা লেখা, কারণ এটা 0 হয়ে গেছে। 0 প্লাস এটা মানে শুধু এটা থাকবে ইকুয়াল টু এই অংশটা। আমি এই পাশের অংশটা মুছে ফেলি, এই যে ফর্মুলাটা একটু লিখে ফেলবো ফর্মুলাটা। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি যে নাও ইন্টিগ্রাল ওভার ক্লোজড কন্ট্রোল C f of z dz is equal, এটা 0 হয়ে যাবে, বাতিল, এটা থাকতেছে। তাহলে ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of x dx equal to 2 pi I into sum of the residue। ঠিক আছে, এখন আমরা ডেফিনিট অফ কি বলে প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, এখানে একটা প্রপার্টি ছিল এরকম, যদি মাইনাস a থেকে a পর্যন্ত কোনো লিমিট হয়, এখানে একটা ফাংশন হয় f of x dx, এই ফাংশনটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এটার পরিবর্তে তুমি এরকম লিখতে পারবা 2 ইন্টু এই মাইনাস a এর জায়গায় 0 থেকে a লিখতে পারবা। বুঝতে পারছো? মাইনাস a থেকে a, তো এটা তুমি লিখতে পারবা 0 থেকে a, কখন? যদি fx ফাংশনটা ইভেন ফাংশন হয়। আর বাকি যেগুলো আছে f of x dx এগুলো সেম থাকবে। আর যদি fx ফাংশনটা অড ফাংশন হয় তাহলে পুরাটার আউটপুট হয়ে যাবে 0। পুরোটা আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন ইভেন ফাংশন আর অড ফাংশন তুমি কিভাবে চিনবা? এগুলো যদিও বেসিক জ্ঞান, এগুলো আগে থেকে জানা উচিত, তারপরে বলি। যদি কোনো ফাংশনের ভিতরে x এর জায়গায় -x বসাও এবং ফাংশনটা যদি রিমেইন আনচেঞ্জড, কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই ফাংশনটাকে ইভেন ফাংশন বলবো। আর যদি মাইনাস বসানোর পরে পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা অড ফাংশন হয়ে যাবে। লেটস সে cos x, fx equal to cos x একটা ফাংশন তোমাকে দিল মনে করো। এখন তুমি যদি cos x এর জায়গায় f of -x বসাও, মানে cos -x বসাও, তাহলে f of -x equal to কি? cos of -x না? cos কি করবে? মাইনাসটাকে ভ্যানিশ করে ফেলবে। তাহলে আলটিমেট আউটপুট কি আসছে? cos x আসছে। তাহলে দেখো তো x এর জায়গায় -x বসানোর ফলে cos x এর ভিতরে কোনো চেঞ্জ, রেজাল্টে কোনো চেঞ্জ আসে নাই। তার মানে cos x একটা ইভেন ফাংশন। কিন্তু তুমি যদি এখানে sin x বসাইতা, তাহলে sin of -x equal to -sin x, তাহলে কিন্তু মেইন ফাংশনে কিন্তু মাইনাস ছিল না, এই ফাংশনে মাইনাস চলে আসে। তার মানে ফাংশনটা একই রয় নাই, পরিবর্তন হয়ে গেছে। ফাংশন যদি পরিবর্তন হয়ে যায় সেটা অড ফাংশন, আর অড ফাংশন হইলে এটার প্রপার্টির রেজাল্ট হবে 0। আর যেহেতু আমাদের এখানে যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করতেছি, এই যে ফাংশনটা fx টা, সেই fx টা এক্স্যাক্টলি কোন fx? এই যে 1 ডিভাইডেড বাই এই fx টা। কথা বুঝতে পারছি? তাহলে এই fx টা দেখো তো x স্কয়ার প্লাস 1, এটা কি x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 যদি হয় তাহলে x এর জায়গায় -x বসাইলো, -x টা হোল স্কয়ার সমান x স্কয়ারে থাকবে। তার মানে এই ফাংশনটাকে তুমি যদি -x বসাও, এটা রিমেইন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। যেহেতু পরিবর্তন হবে না, তার মানে এটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এই প্রপার্টিটা 2 ইনটু লিমিটটাকে -a টু a থেকে 0 থেকে এর মধ্যে নিয়ে হতে পারবো, বাকি জিনিস সেম থাকবে। সেই কাজটা আমরা এখানে করব। তো দেখো এই জিনিসটাকে লেখা যায় 2 ইনটু 0 থেকে ইনফিনিটি f of x dx, আর এগুলো ইকুয়াল টু হচ্ছে 2 পাই I, রেসিডিউ এর সাম হচ্ছে কত? সাম অফ দ্য রেসিডিউ আমরা বের করছিলাম, এই যে এটা রেসিডিউ একটাই পাইছি, তোমার সাম করার দরকার নেই। I 1 ডিভাইডেড বাই 2i, তাহলে 2i ক্যান্সেল আউট, থাকতেছে শুধুমাত্র পাই, শুধুমাত্র পাই থাকতেছে। শুধুমাত্র পাই যদি থাকে তাহলে এবার আমরা কিন্তু চাইলে এই জিনিসটা মানটা বের করে ফেলতে পারি, কারণ এটা ইকুয়াল টু এটা পাইছো। আর তুমি এখান থেকে লিখতে পারো অর 0 থেকে ইনফিনিটি f of x dx equal to pi divided by 2, এখানে 2 ছিল সেটা ডিভাইড করে দিছো। আর এই fx কোনটা? এই fx হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা তার 0 থেকে ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx equal to pi by 2। ক্লিয়ার? আর এখানে এই প্রপার্টি কেন ইউজ করতে পারছো? কারণ হচ্ছে সিন্স যেহেতু fx is
ইভেন ফাংশন। ঠিক আছে, এই জন্য তুমি এই প্রপার্টিটা ইউজ করতে পারছো আর কি। তাহলে আমাকে আলটিমেটলি বের করতে বলছে এটার মান, আমি সেটার মান বের করে ফেলছি i/2, বুঝতে পারছো? তাহলে এটার মান বের করার জন্য আমরা নতুন একটা ফাংশন ধরে নিয়েছিলাম, এই ফাংশনটা, যে ফাংশনের f অফ z কে 1/0² + 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তারপরে ক্যালকুলেশনের সুবিধাতে এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার কারণে -∞ +∞ চেঞ্জ হয়ে 0 থেকে ইনফিনিটি হয়ে গেছে, যেটা আমাদের আলটিমেট টার্গেট ছিল। তো এই হচ্ছে প্রসিডিউর, ঠান্ডা মাথায় করলে অবশ্যই বুঝতে পারবা। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে আরেকবার টেনে দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত।